দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 4টি শীর্ষ দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও নেপাল, যেখানে 2022 সাল থেকে জনতার ক্ষোভ, অর্থনৈতিক সংকট, দুর্নীতি ও শাসন ব্যবস্থার প্রতি আস্থাহীনতা একত্র হয়ে রাজপথে তৈরি করছে এক ভিন্ন ইতিহাস। আলাদা আলাদা প্রেক্ষাপটে হলেও এই আন্দোলনগুলোর পেছনে রয়েছে একটি সাধারণ সূত্র, জনগণের মৌলিক অধিকার ও মর্যাদার প্রশ্ন, যার সবশেষ বহিঃপ্রকাশ ঘটেছে নেপালে। এশিয়া জুড়ে আন্দোলনের এই ঝড় শুরু হয় 2022 সালে অরাগালায়া নামে পরিচিত গণ আন্দোলনের ঘটনা থেকে। দেশটিতে জ্বালানি, ওষুধ ও খাদ্য ঘাটতির কারণে মানুষ রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দানা বাঁধে, যার চূড়ান্ত রূপ নেয় প্রেসিডেন্ট প্রাসাদে সাধারণ মানুষের ঢুকে পড়া ও প্রেসিডেন্সিয়াল ফ্ল্যাগ আত্মসাতের মতো প্রতীকী ঘটনার মাধ্যমে। আর সবশেষ গোতাবায়া দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ও সাধারণ ছাত্র জনতা আন্দোলনে জয়ী হন। এরপর 2024 সালে বাংলাদেশেও প্রায় একই ধরনের একটি দৃশ্যপট উন্মোচিত হয়। কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার সর্বাত্মক গণ অভ্যুত্থানে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে শেখ হাসিনার বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ উঠে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ যখন দফায় দফায় হামলার শিকার হন, তখন আন্দোলনকারীরা রাজপথেই ঘোষণা দেন এক দফা, যেটি ছিল সরকারের পতন। সর্বোচ্চ সহিংসতা ও 1400-রও বেশি মৃত্যুর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এদিকে এশিয়ার আরেকটি পর্যটক বান্ধব দেশ ইন্দোনেশিয়ায় আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে $3000 মাসিক আবাসন ভাতা, যা দেশটির সাধারণ শ্রমিকের মাসিক আয়েরও 10 থেকে 20 গুণ বেশি। এছাড়া এর সাথে যুক্ত হয় একজন ডেলিভারি রাইডারের মৃত্যুও। এসব ঘটনায় দুর্নীতি ও বাঞ্ছনার প্রতীক হয়ে ওঠে দেশটিতে। বিক্ষোভকারীরা সংসদ সদস্যদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন, আগুন ধরিয়ে দেন সরকারি ভবনে। সবশেষ নেপালেও এবার ঘটেছে আকস্মিকভাবে সাধারণ জনগণের বিস্ফোরণ। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে দেশটির জেনজিরা। নেপালের সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার তরুণের বিক্ষোভ হঠাৎ করেই চরমে পৌঁছায়। এরপরই পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়ে সাধারণ ছাত্র জনতা, আর পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনাবাহিনী, পাশাপাশি জারি করা হয় কারফিউও। নেপালের আন্দোলনে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেও প্রতিবাদকারীদের দমানো যায়নি। এ সময় সবার মুখে স্লোগান ছিল শাটডাউন করাপশন, নট সোশ্যাল মিডিয়া। অন্যদিকে সরকারের দাবি ফেক আইডির মাধ্যমে ঘৃণাত্মক বক্তব্য ও অপরাধ রোধ করতেই নতুন করে এই নিষেধাজ্ঞা। কিন্তু তরুণদের মতে এটি সরাসরি মতপ্রকাশের অধিকার হরণ। 4টি দেশের ভিন্ন পটভূমি, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, তবুও আন্দোলনের স্পষ্ট মিলগুলো চোখে পড়ার মতো। গণতন্ত্রের শাসনে ভোট দিলেই কর্তৃত্ব মঞ্জুর হয়। এশিয়া জুড়ে এই ধারণার অবসান ঘটাচ্ছে এক তরুণ প্রজন্ম, যারা রাজনীতিকে আর কেবল দলীয় পরিচয়ের ভিত্তিতে দেখতে রাজি নয়। তারা দুর্নীতির জবাব চায়, রাষ্ট্রের স্বচ্ছতা চায়, আর চায় কথা বলার স্বাধীনতা। তবে বিপরীত চিত্রও আছে। এই 4টি আন্দোলনের শেষ অধ্যায়টি এখনো লেখা হয়নি। শ্রীলঙ্কায় রাজাপাকসা ফিরে এসেছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও বহু মন্ত্রী এমপি আত্মগোপনে আছেন এবং মামলার প্রক্রিয়াও দীর্ঘায়িত পর্যায়ে রয়েছে। ইন্দোনেশিয়ার সরকার কেবলমাত্র সুবিধা বাতিল করে আন্দোলন স্থগিত রাখার চেষ্টা করেছে, কিন্তু মূল কাঠামো রয়ে গেছে অপরিবর্তিতই। আর নেপালের সেনাবাহিনী এখনো মাঠে, সোশ্যাল মিডিয়াও সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধই রয়েছে। সাম্প্রতিক এই গণ অভ্যুত্থানগুলো দক্ষিণ এশিয়ার একটি গভীর পরিবর্তনকামী বাস্তবতার আভাস দিচ্ছে। আন্দোলনে শাসকের গুলি ঠেকাতে পারছে না ক্যামেরা, আর ব্যারিকেড ঠেকাতে পারছে না জনতার স্রোত। নেপালের আন্দোলনে এখন পর্যন্ত রাজপথেই মারা গেছেন 14 জন। সাধারণ ছাত্র জনতা যখন রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন এই মৃত্যুর সংখ্যা প্রশ্ন তুলে রাষ্ট্র কি কখনো শিখবে, নাকি প্রতিশোধের রাজনীতি চালিয়ে যাবে? এসব প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দিবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।